মায়ানমার সীমান্তটা আমাদের জন্য এখন খুবই ভালনারেবল হয়েছে বিভিন্ন কারণে। সেটার সাথে অন্য দেশের যে কাঁটাতার নির্মাণের বিষয়টি একটু ডিফারেন্ট। আমরা মায়ানমার সীমান্তে সার্বক্ষণিক একটা দেখেছি আরাকান আর্মির সাথে মায়ানমার সরকারের মিলিটারির সাথে একটা যুদ্ধ অবস্থা সবসময় বিরাজ করছে, যার মধ্যে আমরা স্যান্ডউইচ হচ্ছি অনেকটা। তারপরে ওখানে আরো কিছু বিদ্রোহী গ্রুপ আছে, আরএসও, আরসা, আরাকান আর্মি, আরো বিভিন্ন সংগঠন আছে। তাদের অভ্যন্তরীণ অনেক সময় অনেক সংঘর্ষ হয়, যার ইয়েটা স্পিল ওভার হয়ে আমাদের এখানে আসে। তো যার কারণে মাদক চোরা চালান, তারপরে এই অস্থিতিশীল অবস্থা, এবং অনেক সময় ওখান থেকে এই যে গোলাগুলির কারণে আমাদের নাগরিকরা মৃত্যুবরণ করছে। সেই জন্য এগুলো সব অ্যাড্রেস করার জন্য আমরা এখনো পুরোপুরি ফাইনাল সিদ্ধান্তে যাইনি। তবে আমাদের প্রস্তাব আছে যে আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই 109 কিলোমিটারে। আরেকটা কি ছিল, ওটা হয়েছে, এটা অ্যাড্রেস করছে। বিরোধী দলীয় নেতা কথা বলে কয়েকদিন ধরেই বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন যে পুশিনের ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ সরকার নিচ্ছে না, যে কারণে তারা ক্ষুব্ধ এবং সরকার অনেকটা নিশ্চুপ আছে, ভারতকে তারা অন্যভাবে দেখছে। এই বিষয়ে আসলে সেই জবাব তো আমি সংসদে দিয়েছি সেই দিন, যে আমরা একজনকেও অবৈধভাবে এখানে পুশিন হতে দেয়নি। আমাদের বর্ডার গার্ড, বিজিবি এবং জনগণের সহায়তা আমরা সফলভাবে এখনো পর্যন্ত সেটা ঠেকাতে সক্ষম হয়েছি। কিছু কিছু অবৈধ অনুপ্রবেশ করেছিল, তার সংখ্যা বেশি নয়। সেটা আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, কিন্তু পুশিং করতে দেয়নি আমরা কাউকে অবৈধভাবে। তবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিউলি ইলেক্টেড হওয়ার পরে ওখানে রাজ্য মানে প্রদেশের যে নির্বাচিত সরকার, তাদের কিছু কিছু পলিটিক্যাল এজেন্ডার কারণে তারা এটা হয়তো প্রদর্শন করতে চেয়েছে। সেই বিষয়ে আমাদের বক্তব্য নাই। আমরা কথা বলবো কেন্দ্রীয় সরকারের সাথে। আমরা বলেছি যদি সেরকম কোনো নাগরিক থাকে, বাংলাদেশি নাগরিক সেখানে যেয়ে থাকে, তার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিধি মোতাবেক দিতে হবে। আমরা ন্যাশনালিটি ভেরিফিকেশন করব, করে যদি সেটা সত্যতা পাওয়া যায় সেটা আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় আমরা ফেরত নিয়ে আসব। এছাড়া অন্য কোনো উপায়ে আমরা কাউকে এলাও করব না। মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর নামে যে আসামিকে গ্রেফতার করা হয়েছে, তার অন্যান্য সহযোগীদের যে বিচার সেটা সামরিক আদালতে হয়েছে তখনকার সময়ে। সেখানে কিছু ফাইন্ডিংস আছে। তিনি পলাতক ছিলেন, দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন। এখানে আসার পরে আমরা যখন জানতে পেরেছি, আমাদের গোয়েন্দা সংস্থার ইনফরমেশনের ভিত্তিতে তাকে আমরা গ্রেফতার করে সেনা আইনেই বিচার করার জন্য আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। আগে যারা একই মামলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলায় কনভিক্টেড হয়েছে বা এক্সিকিউটেড হয়েছে, সেই রায় অনুসারে তার মধ্যে তার বিষয়ে কোনো ফাইন্ডিংস আসে কিনা সেটা সেই জেনারেল কোর্ট মার্শাল দেখবে সেই আইনে। এখানে আমাদের সিভিল লতে তাকে এখন আবার মামলায় অন্তর্ভুক্ত করাটা কতটা আইনসম্মত হবে সেটা তখন দেখা যাবে, এখন না। ধন্যবাদ। প্রেক্ষিতে আমি একটু এই বিষয়টা অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে ইতিমধ্যে একজন লয়ার যেটা মামলা, এই মামলা যেটা সিভিল মামলা হয়েছে আমার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষেত্রে, আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষেত্রে, সেই মামলাটা আবার রিভাইভ করার জন্য ওনারা ডকেট আবেদন করেছিলেন। তো এই ক্ষেত্রে আপনারা সিআইডি একটা সেনা সদস্যদের বিষয়ে মিলিটারি অ্যাক্ট প্রযোজ্য, এবং কো-অ্যাকিউজদের বিষয়ে যেটা ট্রায়াল হয়েছে সেটা সেনা আইনে হয়েছে, জেনারেল কোর্ট মার্শালে হয়েছে সম্ভবত। সে একই ব্যক্তি, একই কো-অ্যাকিউজ, সে পলাতক ছিলেন তিনি, এখন তাকে ধরা হয়েছে এবং আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। তারা তাদের বিধি মোতাবেক জেনারেল কোর্ট মার্শাল গঠন করে সে বিষয়ে ব্যবস্থা নেবেন। যদি সিভিল কোর্টের কোনো বিষয় থাকে আইনানুগভাবে, সেটা তখন পরীক্ষা নিরীক্ষা করে তারা বলবে।
যে এই মামলাটার ক্ষেত্রে সিআইডি তদন্ত করেছে এবং সিআইডি ফাইনাল রিপোর্ট দিয়েছে, এটাকে আবার রিভাইভ করার কোনো উদ্যোগ নেবেন কিনা আপনারা? একই ব্যক্তিকে দুই আইনে আলাদা আলাদা ভাবে ট্রায়াল করা যায় না, এবং একই এর জন্য অপরাধের জন্য দুইবার ট্রায়াল করা যায় না, দুই ভিন্ন আইন।